আজকের স্টোরি ঘৃণার আর প্রেমের সম্পর্ক। নরপিশাচের মতো অত্যাচার চালাচ্ছে মেয়েটার ওপর। জোর করে ঠোঁটে চুমু দেওয়ার জন্য ঠোঁট কেটে গিয়ে রক্তবিন্দু লেগে আছে ঠোঁটে। বুকে পেটে আঁচড়ানোর কালশিটে দাগ স্পষ্ট। নারী শরীরের সেই বিশেষ চিহ্নিত স্থান থেকে চুইয়ে চুইয়ে রক্তক্ষরণ হচ্ছে। সিলিংয়ের দিকে তাকিয়ে চুপচাপ শুয়ে আছে মেয়েটা। বিরোধিতা করার মতো ক্ষমতা এখন আর অবশিষ্ট নেই তার শরীরে। তাই তো সে একটি জীবন্ত পাথরে পরিণত হয়েছে। পুরুষ শরীরটি নিজের শরীরের আশা মিটিয়ে তাকে ছেড়ে উঠে গেল। তার ঠোঁটে লেগে আছে বিশ্ব জয় করার হাসি। তার দৃষ্টি এখনো ঘোলা হয়ে আছে। ফুলের মতো একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দেওয়ার আনন্দ তার মনে। মেয়েটার দুই চোখ থেকে নিঃশব্দে জল গড়িয়ে পড়ছে। তার নগ্ন শরীরটাই কেউ যেন ধূসর রং দিয়ে বিচ্ছিরিভাবে আঁকিবুকি টেনেছে। হুগলি জেলার মধুসূদনপুর গ্রামের এক প্রত্যন্ত জায়গায় বয়ে চলেছে সরু পথে কানা নদী। কখনো এই নদী একেবারে জল শুকিয়ে মাঠের মতো শুকনো খটখটে হয়ে যায়। তখন লোকেরা এখানে গরু ছাগল বেঁধে রেখে যায় ঘাস খাওয়ার জন্য। বর্ষাকালে জল থই থই করে। জলের সাথে নদীতে অনেক মাছ আসে। বিভিন্ন প্রকারের মাছ, গুগলি, শামুক ইত্যাদি নদী থেকে তুলে আবার অনেকের জীবিকা হয়ে ওঠে সেই সময়টায়। নদীর পাশেই কয়েকটি বেড়া দিয়ে তৈরি বাড়ি আছে। এরা বাঁধের পাড়ের বাসিন্দা নামে পরিচিত মধুসূদনপুর গ্রামে। মেইন রাস্তার পাশ থেকে এই বাড়িগুলোকে কেউ দেখলে বাড়ি নয় বরং ঝুপড়ি বলবে। কোনো রকমে চারদিকে আর মাথায় ছিটে বেড়া দেওয়া। বাড়ির সামনেই মাটির উনুন। ওই ঘরের মধ্যেই থাকে 4 জন সদস্য। বাড়ির প্রধান ও পুরুষ সদস্য হল রবিন, তার দ্বিতীয় স্ত্রী মালতী, বৃদ্ধা মা গৌরী। 3 জনেরই অপছন্দের সদস্য চাঁদ ওরফে চাঁদ। চাঁদ রবিনের প্রথম স্ত্রী নীলিমার মেয়ে। পূর্ণিমা রাতে নীলিমার কোলে এসেছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ফুটফুটে মেয়েটা। এই ছিটে বেড়ার ঘরে রাতের অন্ধকারেও পূর্ণিমার চাঁদের আলোয় জলজল করছিল শিশুটি। এক মাথা ঘন কালো চুল, সাদা ধবধবে গায়ের রং। তাই নীলিমা মেয়ের নাম রেখেছিল চাঁদনি। মেয়ে হয়েছে শুনেই রবিনের মুখ বিকৃত হয়ে গিয়েছিল। ছেলে হলে তবু একটু হাল ধরত, দিন ফিরত তাদের। মেয়ে মানুষ জন্ম নিয়েছে, সে আর কি কাজে লাগবে। রাগ থাকলেও চাঁদনিকে যেমন মন থেকে মেনে নিতে পারেনি, তেমন কিছু বলতেও না। চাঁদনি যখন ধীরে ধীরে বড় হতে শুরু করল, তখনই ঘটল বিপত্তি। রবিনের গায়ের রং মিশমিশে কালো, নীলিমার গায়ের রঙও ফর্সা নয়। দুজনের কাউকেই বর্ণনা করার মতো তত সুন্দর দেখতে নয়। তাহলে তাদের মেয়ে কি করে এত সুন্দর, এত ফর্সা সুশ্রী কি করে সম্ভব? চাঁদনির সৌন্দর্য হয়ে দাঁড়ালো ওর জীবনের কাল। নদীর বাঁধের পাড় থেকে গোটা এলাকায় ছড়িয়ে পড়ল চাঁদনি অবৈধ সন্তান। নীলিমা সেই অপমান সহ্য করতে পারেনি। আত্মহত্যা করে পৃথিবী ত্যাগ করে হার মেনে চলে গেলেও মেয়েকে রেখে গেছে যুদ্ধ করে বাঁচার জন্য। চাঁদনির আজ 18 বছর বয়স হয়েছে। তবুও লোকজন ওকে বাঁকা চোখে দেখে, পিছনে ফিসফিস করে কথা বলে। অনেকে তো আবার মুখের সামনেই কুমন্তব্য করে, কুপ্রস্তাব রাখে। ছোটবেলা থেকেই প্রচণ্ড অভাব অনটন ও অবহেলাকে সঙ্গী করে বড় হয়ে উঠেছে চাঁদনি। নীলিমা মারা যাওয়ার 1 সপ্তাহ পরেই মালতীকে বিয়ে করে নিয়ে এসে হাজির করে রবিন। তবে এই 13 বছরেও অনেক চেষ্টা করেও মালতীর কোনো সন্তান হয়নি। এইটুকু ঝুপড়িতে আসবাবপত্র বলতে একটা তক্তপোষ আর একটা ট্রাঙ্ক। তক্তপোষে রবিন আর মালতী ঘুমায়। নিচের ছোট্ট অবশিষ্ট অংশটায় মাদুর পেতে চাঁদনি আর গৌরী বুড়ি শুয়ে পড়ে। চাঁদনির ভীষণ লজ্জা লাগে যখন রবিন নেশা করে রাতে ফিরে মালতীর সাথে সহবাস করে। গৌরী বুড়ি কখনো ঘুমিয়ে যায়, আবার কখনো চাঁদনির মতো ওদের সঙ্গমের সাক্ষী হয়ে চুপচাপ শুয়ে থাকে। চাঁদের মনে হয় কবে একটু সুস্থ জীবনযাপন করতে পারবে। চাঁদকে 3 জনের কেউ সহ্য করতে পারে না। সব সময় ওর মাকে তুলে গালাগালি করে। অবশ্য তার জন্য বিশেষ একটি কারণও আছে। ওর এত স্পর্ধা, এই দারিদ্রতার মধ্যে পড়াশোনা করার শখ। প্রথম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক অবধি প্রত্যেক বছর চাঁদনি ওদের স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করে এসেছে। ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা নিয়ে তেমন বাধা বিপত্তি করেনি রবিন মালতীরা। ক্লাস 6-এ উঠতে না উঠতেই পড়াশোনা থেকে ছাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিতে লাগলো রবিন। তার বক্তব্য, মাঠে দিনমজুরের কাজ করতে হবে, তাহলে কিছু টাকা বাড়িতে আসবে। স্কুলে যাওয়া মানে সময় নষ্ট করা।
ষষ্ঠ শ্রেণীতে ওঠার পরে যখন স্কুল ছেড়ে দিতে বাধ্য করল, ভীষণ মন খারাপ ও কষ্ট চেপে ওইটুকু মেয়ে মাঠে কাজ করতে গেল। সৌভাগ্যবশত স্কুলের এক শিক্ষকের নজরে পড়ে ঘটনাটি। তিনি চাঁদকে ডেকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। রবিনকে বুঝিয়ে বলেন, ও পড়াশোনা করলে মিড ডে মিলের খাবার খেতে পারবে, সরকার তো ওর পড়াশোনার সমস্ত খরচ বহন করছে। মেয়েটা পড়াশোনায় এত ভালো, এভাবে ওর পড়াশোনাটা নষ্ট করে দেবেন না। আর স্কুলে না গেলে প্রত্যেক বছর যে স্কলারশিপটা পাচ্ছে সেটাও তো বন্ধ হয়ে যাবে। রবিন গুইঙ্গাই করে রাজি হয়ে যায়। আসল যুদ্ধ শুরু হলো দশম শ্রেণীর পর। মাধ্যমিকে সে স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করল। সবাই চাঁদনিকে নিয়ে জয় জয়কার শুরু করল। খুশি নয় রবিন, হয় ওকে মাঠে কাজ করতে হবে, না হয় বিয়ে করে শ্বশুরবাড়ি যেতে হবে। গৌরী বুড়ি শুরু করলো আরও এক অত্যাচার। প্রতিদিন যাকে তাকে নিয়ে আসতো চাঁদনির সাথে বিয়ে দেওয়ার জন্য পাত্র হিসেবে। মালতী কথায় কথায় চাঁদনিকে মারত। মেয়েটা একটু বড় হতেই মেরে ধরে মালতী সংসারের সমস্ত কাজ ওকে দিয়ে করাতো। রান্না, বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া কিছুই বাদ যেত না। সকালে 7টায় রবিনরা কাজে বেরিয়ে যেত, তার আগেই চাঁদনিকে রান্না করে ফেলতে হতো। বাবা, আমি তোমার কোনো খরচ করাবো না, বাড়ির কাজ যেমন করে দিচ্ছি সব করে দেবে। আমি টিউশন পড়ানো শুরু করব, পড়াশোনার খরচটুকু নিয়ে সব টাকা আমি তোমাকে দিয়ে দেব। রবিনের পাড়ে পড়ে আকুতি মিনতি করে কান্নাকাটি শুরু করে চাঁদনি। মেয়েটা ছোট্টবেলা থেকে একা একা পড়াশোনা করে এত দূর এসেছে, স্কুলের সময়টুকু ছাড়া পড়াশোনার বিষয়ে একটুকু কারোর সহায়তা পায়নি। মালতী রবিনের পা থেকে ছাড়িয়ে চুলের মুঠি ধরে সোজা করে দাঁড় করিয়ে চাঁদের পিঠে মারল ঘা কতক। বেজন্মা মেয়ে ছেলে, পড়াশোনা করে ডাক্তার মাস্টার হবি নাকি? সেই তো আমাদের খেয়ে পড়ে মায়ের মতো মুখ পোড়াবি। শয়তান মেয়ে ছেলে, মায়ের সাথে মরতে পারিসনি? মানুষটার ঘাড় থেকে কবে নামবি রে? জ্বালিয়া পুড়িয়া সবাইকে শেষ করে দিল। কাজে যাওয়ার মুরদ নেই, শুধু ঘরে বসে বসে খাবে। কাজ করার ভয়ে বিদ্বান হচ্ছে মহারানী। চুলের মুঠি ধরে চাঁদকে মারছে আর গালাগালি করে সাপ সাপান্তর করছে মালতী। হ্যাঁ রে মালতী, তুই কি ভেবেছিস বলতো? মেয়েটাকে যখন তখন এমন ধরে ধরে মারিস কেন? প্রতিবেশী মহিলারা ছুটে এসে মালতীকে কথা শোনাতে লাগলো। সবাই মিলে কথা শোনালো বলে মালতী আরও রেগে মেগে সবার সাথে ঝগড়া করতে শুরু করলো। বাবাকে অনেক অনুরোধ করলো চাঁদ। ও বাবা, স্কুলের দিদিমণি বলেছে অনেকগুলো ছেলে মেয়ে জোগাড় করে দেবে, আমি পড়ালে ভালো টাকা মাইনে পাবো, স্কুল থেকে আরও বেশি টাকাও দেবে। আমাকে পড়তে দাও না বাবা, দেখবে একদিন আমি ঠিক নিজের পায়ে দাঁড়াবো, তখন আমাদের সব অভাব ঘুচে যাবে। মেয়েটা বড্ড ভীতু স্বভাবের, খুব ভয় পায় সকলকে। আসলে ছোট থেকে যে অত্যাচারের মধ্যে বড় হয়েছে, সবসময় আতঙ্কে থাকতে থাকতে এমন ভয় জন্মে গেছে ওর মনে। রবিন আর কিছু বলেনি, চুপ করে ছিল বলে চাঁদ টিউশন পড়ানো শুরু করলো। সত্যি অনেক ছেলে মেয়ে জোগাড় হয়ে গেল। প্রাইমারির বেশিরভাগ ছেলে মেয়ে ওর কাছে ভর্তি হলো। অষ্টম শ্রেণী পর্যন্ত ছেলে মেয়ে আসতে শুরু করলো। এত ছেলে মেয়ের ভর্তি হওয়ার কারণ একটাই, তারা বেতন অন্যান্য মাস্টারদের থেকে কম টাকা দেবে। তবু সব মিলিয়ে মাসে 4000 মতো আয় হতে লাগলো। একাদশ শ্রেণীতে উঠেও চাঁদ কোনো আলাদা শিক্ষক শিক্ষিকা নিল না। স্কুলের পড়াশোনাটুকুই যথেষ্ট ছিল ওর জন্য। স্কুলের শিক্ষক শিক্ষিকারা ওর পড়াশোনার প্রতি আগ্রহ দেখে ওকে সবসময় সাহায্য করতেন। এইভাবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েও সে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হয়ে গেল চাঁদনি। তার পরিবারের লোকজন দয়া করে এতদিন পড়তে দিয়েছে, কিন্তু এখন আর নয়, এবার বিয়ে দিতেই হবে। এত বড় মেয়েকে পোষার আর কোনো মানেই হয় না। মালতী, রবিন, গৌরী বুড়ি 3 জনে মিলে উঠে পড়ে লাগলো। আর যাই হয়ে যাক না কেন, কলেজে পড়তে দেওয়া যাবে না কিছুতেই। এদিকে চাঁদনি স্বপ্ন দেখছে পড়াশোনা শেষ করে নিজেকে প্রতিষ্ঠিত করবে, ভালো চাকরি করবে, অভাব দূর করবে। বাকি 3 জনের শেষ কথা একটাই, বয়সের ঝুড়ি হয়ে বুড়ি হয়ে যাচ্ছিস, এবার বিয়ে করে ঘাড় থেকে নাম, কখনো এ মুখ হবি না আর। ঠিক আছে, আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। চাঁদনি এই কথা বলায় ওকে বেধড়ক মারতে লাগলো রবিন। তার বক্তব্য নিশ্চয়ই কাউকে জুটিয়েছে, তাই এত সাহস বেড়ে গেছে। নোংরা নোংরা ভাষায় গালিগালাজ, কুমন্তব্য করতে করতে ভীষণ মারল মেয়েটাকে। চেলা কাঠ দিয়ে রবিনের হাতে বেধড়ক মার খেয়ে চাঁদনি জ্ঞান হারালো। অনেক লোক জড়ো হয়ে গেছে মেয়েটার আর্তনাদে ভরা কান্না শুনে। কে যেন পুলিশে খবর দিয়েছে। চাঁদনির জ্ঞান ফিরে জানতে পারে রবিনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। মালতী আর গৌরী বুড়িকে শাসিয়ে গেছে কোনোভাবে যেন চাঁদনির ওপর অত্যাচার না করে। চাঁদনির জ্ঞান ফিরতে দেখে মালতী ওর কাছে অনুরোধ করল রবিনকে ছাড়িয়ে আনার জন্য। পাড়ার লোকেদের সাহায্য নিয়ে চাঁদনি থানায় গিয়ে রবিনকে ছাড়ানোর জন্য অনুরোধ করল।
পুলিশ যখন ওর সাথে আলাদা করে কথা বলতে চাইল, এই সুযোগটাকে কাজে লাগিয়ে পুলিশের সামনে প্রতিশ্রুতি করালো ও পড়াশোনা করবে, তাতে রবিন কোনো রকম বাধা দেবে না। পুলিশ রবিনকে অনেক থ্রেট দিল, আর কোনোদিন যেন ওরা কেউ চাঁদনির গায়ে হাত না তোলে। তবে কেউ দেখেনি চেলাকাঠের মারে চাঁদনির পিঠ থেতলে গেছে, চুড়িদারের পিছনের অংশ রক্তের ছিটে ছিটে দাগে ক্রমশ ভিজে যাচ্ছে। এত লড়াই করে চাঁদনি অবশেষে কলেজে ভর্তি হলো। তবে কলেজ সেই বর্ধমানে। শুরু হলো ওর জীবনের নতুন অধ্যায়। স্কুলের মাস্টারমশাই তাকে এই কলেজে পড়ার জন্য পরামর্শ দিয়েছেন, তাই সে অগ্রাহ্য করেনি। তবে এই লড়াই কিভাবে লড়বে এটাও সে ভাবতে পারছে না। আজ কলেজের প্রথম দিন। ভোর 3টে উঠে রান্নার জোগাড় করে উঠোন ঝাড় দিয়ে নদীতে স্নান করে নিল চাঁদনি। উনুন ধরিয়ে ভাত বসিয়ে দিল। ডাল দিয়ে পুঁইশাকের চচ্চড়ি হবে। তাড়াতাড়ি করে রান্না শেষ করে নিল। সকালে ওরা চিনি জল দিয়ে মুড়ি খায়। অন্য কিছু খাওয়ার পয়সা কোনো দিন জোটে না। চাঁদনির সব টাকা নিয়ে নেয় মালতী, না হলে রবিন। রবিন নিলে মদ খেয়ে শেষ করে, আর মালতী নিলে ঘরের এটা ওটা কিনে আনে। চাঁদনির হাতে কিছু থাকে না। কজন ছেলে মেয়ে পড়ে তাদের মাইনে বাবদ হিসেব করে সব টাকা নিয়ে নেয় ওরা। কলেজে পড়ে যাওয়ার মতো একটাও ভালো জামা নেই তার। ভেবেছিল জামা কিনবে, কিন্তু সাহস করে বলতে পারেনি। যদি পড়া বন্ধ করে দেয়? রং চটে যাওয়া সেলাই করা একটি জামা পরল। মালতীর অবশ্য কোথাও যাওয়ার জন্য দুটো আলাদা শাড়ি আছে। নিজে মাঠে কাজ করে বলে নিজের জন্য নতুন ছাপা শাড়ি কিনে নেয় মালতী। চাঁদনিকে কোনোদিন কিনে দেয় না। যখন একেবারে জামাটা ছিঁড়ে গিয়ে পরার অনুপযুক্ত হয়ে যায়, চাঁদনি বাবাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য অনুরোধ করলে রবিন ওকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে যখন বোঝে সত্যিই জামাটা আর পরে থাকার উপযুক্ত নেই, তখন হাট থেকে সবথেকে কম দামের চুড়িদারটা কিনে এনে দেয়। এছাড়া আলাদা করে নতুন বলতে আর কিছুই নেই। চিপচপে চুলটা বিনুনি করে ভয়ে ভয়ে দুটো ভাত বেড়ে খেয়ে বেরিয়ে পড়ল চাঁদনি। মালতী অনেক ঈর্ষা করে চাঁদনিকে দেখে। ছেঁড়া জামা পরে চুলটা বেনি করেও মেয়েটাকে কি করে যে এত সুন্দর লাগে সেটাও ভেবে পায় না। চাঁদনি যখন বেরোচ্ছিল, মালতী তাকে অনেক কথা শোনালো। অবশ্যই এত সকাল সকাল বাইরে বেরিয়ে যাওয়া এবং সবার আগে খাবার খাওয়া নিয়ে। নতুন জীবন গড়ার আশায় চাঁদনি পায়ে হেঁটে স্টেশনের পথ ধরল। হাতে মাত্র 20টা টাকা, ট্রেনে যাওয়া ও আসার টিকিটের জন্য। সকালে টিউশন ব্যাচ পড়িয়ে স্টেশনে পৌঁছে গেছে। এই প্রথমবার ট্রেনে চড়বে। ভীতু মেয়েটা একটু আত্মবিশ্বাস পাচ্ছে না, একা একা কলেজ অবধি পৌঁছাতে পারবে কিনা। অনলাইনে অ্যাডমিশন হয়েছে, কলেজটা চোখের সামনে দেখেনি পর্যন্ত। স্কুলের স্যার বলে দিয়েছেন অবশ্যই অ্যানাউন্সমেন্ট ফলো করে তবেই নির্দিষ্ট প্ল্যাটফর্মে থেকে ট্রেনে উঠতে হবে। নিশ্চিত হতে স্টেশনে কাউকে জিজ্ঞেস করে ট্রেনে উঠতে। ট্রেনে লেডিস কামরায় উঠে জানালার পাশে একটা ফাঁকা সিট দেখে বসে পড়ল চাঁদনি। দু চোখে অনেক বড় হওয়ার স্বপ্ন তার। অনেক দূরে পাড়ি জমাতে হবে তাকে। জীবনে এখনো অনেক কিছু করার আছে। অনেক স্বপ্ন না পাওয়ার ঝুলিতে বাক্সবন্দি হয়ে ধুলো জমছে। চাঁদনি জানালার বাইরে তাকিয়ে রেল লাইনের ওপর দিয়ে ছুটে যাওয়া গ্রামগুলো দেখতে লাগল। প্রতিটা স্টেশন যেন তার জীবনের এক একটা অধ্যায়। কোথাও থামছে, কোথাও ছুটে যাচ্ছে। বুকের ভেতর ভয়টা তখনও আছে, কিন্তু তার সঙ্গে ধীরে ধীরে জুড়ে যাচ্ছে এক অদ্ভুত দৃঢ়তা। হঠাৎ ট্রেনের ঝাঁকুনিতে সে নিজের হাত শক্ত করে চেপে ধরল ব্যাগটা। মনে পড়ল বাবার নিস্তব্ধ মুখ, মালতীর তিরস্কার আর সেই ছেঁড়া জামার দিনগুলো। চোখে জল এসে গিয়েও সে মুখ ফিরিয়ে নিল জানালার দিকে। আজ কাঁদনে চলবে না, আজ তাকে পৌঁছতেই হবে। কলেজ স্টেশনে নামার সময় ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার ভয়টা আর তাকে গ্রাস করল না। অচেনা রাস্তায় হাঁটতে হাঁটতে সে নিজেকেই বলল, এই পথটাই তো আমার। গেটের সামনে দাঁড়িয়ে থাকা কলেজ ভবনটা তার দিকে তাকিয়ে যেন হাসল। কাগজপত্র হাতে নিয়ে অফিসে ঢোকার মুহূর্তে চাঁদনি বুঝল আজ সে শুধু কলেজে ঢুকছে না, নিজের জন্য একটা নতুন দরজা খুলছে। সন্ধেবেলা ফেরার ট্রেনে বসে সে আবার জানালার ধারে। এবার চোখে ভয় নেই, আছে আলো। তার স্বপ্নের ঝুলির বাক্সগুলো এক এক করে খুলে যাচ্ছে, ধুলো ঝরে পড়ছে। হয়তো পথটা কঠিন, সময় লাগবে, তবু একদিন সে বড় হবেই, এমন বড় যে আর কেউ তার স্বপ্ন ছোট করতে পারবে না। ট্রেন এগিয়ে চলল অন্ধকারের ভেতর দিয়ে, আর চাঁদনির মনে তখন একটাই কথা, এই যাত্রার আর ফিরে যাওয়া নেই। এখান থেকেই শুরু তার নিজের করে বাঁচার গল্প। আজকের স্টোরি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, স্টোরি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।